কেমন আছো সবাই? erudv.com-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে তোমাদের এইচএসসি ফিনান্স ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের নাম কি? মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। দেখো, তো মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, এই নামগুলো থেকে আমরা কি বুঝতে পারি? দেখো, এই ভিডিওতে আমি পুরোটুকু তোমাদের একটু বুঝিয়ে দিব। আগে বলে নেই, চ্যাপ্টারটা শুরু করার আগে, যে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, এই চ্যাপ্টারটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ জানো, কারণ হলো তোমাদের বিবিএ বলো বা অনার্স বলো, তোমরা যেখানে যাও অনেকগুলো কোর্সে মূলধন বাজেটিং পাবে। যেমন ধরো তোমাদের পেতে পারো তোমাদের কি বলে যে ম্যানেজারাল অ্যাকাউন্টিংয়ে দেখো ফিনান্সের কোর্স। আচ্ছা, তারপরে পেতে পারো তোমাদের কর্পোরেট ফিনান্স, তারপর অ্যাকাউন্টিং ফর ম্যানেজারিয়াল কন্ট্রোল। আর ফিনান্সের যতগুলো কোর্স আছে, যেমন বেসিক ফিনান্স, সেটা হলো প্রিন্সিপালস অফ ফিনান্স, ফিনান্স প্রিন্সিপাল বা ইন্ট্রোডাকশন টু ফিনান্স। তারপর হলো আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কর্পোরেট ফাইন্যান্স। তো এই সবগুলো কোর্সেই তোমাদের এই মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, যাকে ইংলিশে বলে ক্যাপিটাল বাজেটিং টেকনিক, তো এগুলো লাগবে। তো ক্যাপিটাল বাজেটিং টেকনিকগুলো জানার আগে আমরা জেনে নিই যে মূলধন বাজেটিং। দেখো, আমি চ্যাপ্টারের নামটা একটু লিখে দিই, যে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত। দেখো, এর মধ্যে আমরা কি জানি একটু ভালো করে দেখে, নামটা ভালো করে দেখলেই বুঝে যাবো যে মূলধন বাজেটিং। আমি যে বড় বড় প্রজেক্টগুলো হাতে নিব, যে বড় বড় প্রজেক্টগুলো, সেগুলো কি আমি আসলে ইনভেস্ট করব নাকি করব না, বা করলেও আমরা কিভাবে করব, বা যদি অনেকগুলো ধরো একই ধরনের আমি অনেকগুলো ল্যান্ডে ইনভেস্ট করতে পারি, তাহলে আমার কোন ল্যান্ডে ইনভেস্ট করা ভালো হবে। আচ্ছা, তো সেটা হলো মূলধন বাজেটিং। আর বিনিয়োগ সিদ্ধান্ত হলো কি, আমি কি ইনভেস্ট করব না করব না, বা কোনটাতে করব। এই আমাদের এই ব্যাপার স্যাপারগুলো, যে কোনটাতে বিনিয়োগ করব, কেন করব, বা কোনটাতে কেন করব না, বা অনেকগুলো থাকলে কোনটাতে করব, আচ্ছা, সেই বিষয়গুলো আমাদের আলোচনা করবে মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে তোমাদের এমসিকিউ আসার জন্য অনেকগুলো কথা বলা আছে, যেগুলো থিওরিতে আমি এখানে বলে দিই। আর ফিনান্সে ক খ নর্মালি 8 নম্বর চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসে, আমরা তো অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দিব। তো এই বোর্ড কোশ্চেনগুলোতে ক এবং খতে থিওরি আসে। তো এই থিওরিগুলো আমি একটু আলোচনা করে দিই। সেটা হলো প্রকল্পের ধারণা, বা আমি লিখতে পারি যে প্রকল্পের প্রকারভেদ। দেখো, হ্যাঁ, প্রকল্পের প্রকারভেদ লিখলেই তোমাদের জন্য ভালো হবে। প্রকল্পের প্রকারভেদ। একটা কথা বলে রাখি, আমিও কিন্তু যখন আমার কিন্তু এসএসসিতে ব্যবসায় উদ্যোগ ছিল, তখন আমি বুঝতাম না যে প্রকল্প কী জিনিস, কিন্তু কেউ আমাকে বলেনি যে প্রকল্প মানে হলো প্রজেক্ট। এটুকু বললে আমি বুঝে যেতাম যে প্রকল্প মানে কি, একটা প্রজেক্ট। প্রজেক্ট মানে কি, যেমন আমি নতুন একটা বিজনেস শুরু করলাম, ওই বিজনেসে আমার ইনভেস্ট করা ঠিক হবে কিনা, ওই বিজনেসে ইনভেস্ট করবো কিনা, করলেও কতটুকু, বা কেন করবো, বা কেনই বা করবো না। যাও, প্রকল্প মানে হলো এরকম। এখন দেখো, প্রকল্প হলো আমাদের দুই ধরনের। একটা হলো স্বাধীন প্রকল্প, আর একটা হলো পরস্পর বর্জনশীল। পরস্পর বর্জনশীল একটা কি, একটা হলো স্বাধীন আর একটা পরস্পর বর্জনশীল। এখন দেখো, কোনটা স্বাধীন আর কোনটা পরস্পর বর্জনশীল আমি বলে নিই। দেখো, আগে আমি একটু বলি, তারপর তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব যে স্বাধীন মানে কি। যখন একটি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত অন্য একটি প্রকল্পের বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না, তার মানে দুইটি প্রকল্পের বিনিয়োগের সিদ্ধান্ত যখন একটির সাথে অন্যটি জড়িত না, বা একটা সিদ্ধান্ত যখন অন্যটিকে প্রভাব ফেলে না, তখনই দুইটা প্রকল্পকে বলা হবে স্বাধীন প্রকল্প। যেমন দেখো, আমার প্রকল্প হলো এ, প্রকল্প বি। প্রকল্প এতে ইনভেস্ট করলে আমার লাগবে ধরো 20,000,
প্রকল্প বিতে ইনভেস্ট করলেও লাগবে 20,000। আমার কাছে টোটাল টাকাই আছে 20,000। ভাবো যে আমাদের দুইটা হাতে প্রকল্প, একটা হলো প্রকল্প এ, একটা হলো প্রকল্প বি। প্রকল্প এতে ইনভেস্ট করলে 20,000 টাকা লাগবে, প্রকল্প বিতে ইনভেস্ট করলেও 20,000 টাকা লাগবে, আর আমার হাতেও আছে এখন ক্যাশ 20,000 টাকা। এখন আমি কি চিন্তা করব যে আমার কোন প্রকল্পে ইনভেস্ট করা উচিত। আচ্ছা দেখো যে এখানে যদি আমার হাতে কেউ যদি বলে যে 40,000 টাকা আছে, আমার হাতে আছে কত, 40,000 টাকা। এখন আমি কোন প্রকল্পে ইনভেস্ট করব। দেখো আমার টোটাল দুইটা প্রকল্প এতে 20,000, বিতেও দরকার 20,000, আমার কাছেও আছে, দুইটার টাকাই আমার কাছে আছে। তাহলে আমি কোনটাতে ইনভেস্ট করব সেটা কীভাবে ডিসিশন নেব। দেখো আমার কটা ক্রাইটেরিয়া থাকবে, যেরকম কোনো কোম্পানি এরকম ক্রাইটেরিয়া থাকতে পারে যে আমি যে টাকা ইনভেস্ট করব ওই টাকাটা আমার কোম্পানিতে 3 বছরের মধ্যে ব্যাক আসতে হবে, রিটার্ন আসতে হবে। এখন আমি দেখলাম যে এর টাকা আসবে 2 বছরে, বি এর টাকা আসবে 2.5 বছরে, তার মানে কি কোম্পানির পলিসি অনুযায়ী দুইটাতেই আমি ইনভেস্ট করতে পারি। আচ্ছা আবার কোম্পানি এরকম বলে দিতে পারে যে আমি যেই প্রজেক্টে ইনভেস্ট করব সেই প্রজেক্ট থেকে মিনিমাম আমার 10% ইনকাম হতে হবে। এখন মিনিমাম 10% দেখা গেল আমার এতে হবে 11%, বিতে হবে ধরো 12%, তাহলে কি দুইটাই তো 10%-এর বেশি। তাহলে যদি দুইটাই আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমরা দুইটাতে ইনভেস্ট করব। দেখো এখন আমি যদি আমার টাকা আসে অনেক টাকা 40,000 টাকা, তাহলে আমি যদি এতে ইনভেস্ট করি বিয়ের ডিসিশনে আমার হেরফের হবে না, মানে বিয়ের ডিসিশনে কোনো প্রভাব ফেলবে না। আবার আমি যদি বিতে ইনভেস্ট করি তাহলে এতে ইনভেস্ট করবো কিনা সেই জন্য কোনো প্রভাব পড়বে না। আর এইরকম দুইটা প্রজেক্ট কি বলা হবে, স্বাধীন প্রকল্প। এবার নিশ্চয়ই তোমরা ক্লিয়ার। দেখো যেটা বলছিলাম, আমার এতে ইনভেস্ট করলে 20,000 টাকা দরকার, বিতে ইনভেস্ট করলে 20,000 টাকা দরকার, আমার হাতে আছে এখন 20,000 টাকা। হ্যাঁ হাতে 20,000 টাকা। এখন দেখো আমি যদি এতে ইনভেস্ট করি বিতে করতে পারবো না, বিতে ইনভেস্ট করলে এতে করতে পারবো না, আমি কোনটাতে ইনভেস্ট করব। ওই যে কোম্পানি বলছে যে আমার কোম্পানিতে আমি যাই বিনিয়োগ করব 3 বছরের মধ্যে ওইটা ব্যাক আসতে হবে, মানে রিটার্ন আসতে হবে। তাহলে এটা হবে কত, 2 ইয়ার্সের মধ্যে, এটা হলো 2.5 ইয়ার্সের মধ্যে। এখন আমি কোনটাতে ইনভেস্ট করব, অবশ্যই এতে ইনভেস্ট করব, কারণ এতে আমার টাকাটা তাড়াতাড়ি আসবে বি এর চেয়ে। কারণ আমি কিন্তু ইচ্ছা করলে দুইটাতেই করতে পারি, এখন পারবো না, আমার দুইটাই ফুলফিল করে রিকোয়ারমেন্ট, কিন্তু আমি তো পারবো না কারণ আমি তো লিমিটেড, আমার টাকা তো লিমিটেড। আচ্ছা এখন যে না আমার কোম্পানি অন্যভাবে ডিসিশন নেয়, ডিসিশন কীভাবে নেয়, আমি যেখানে ইনভেস্ট করি সেখানে আমার মিনিমাম 10% ইনকাম থাকতে হয়। তো আমি দেখলাম এটা থেকে আসবে 11%, এটা থেকে আসবে 12%, আমি কোনটাতে ইনভেস্ট করব, বিতে। অথচ দেখো আমার দুইটাই কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল করে, দুইটাই কিন্তু 10%-এর বেশি, তারপরও আমি করব বিতে। কারণ হলো আমার বিতে বেশি আসে, আমি তো করতে পারবো একটাতে ইনভেস্ট, তাহলে যেটাইতে বেশি লাভ সেটাই তো করব। এই ধরনের প্রজেক্টগুলোকে বলা হবে পরস্পর বর্জনশীল, মানে একটা প্রজেক্ট যদি তুমি নাও তাহলে তোমার আরেকটা নিতে পারবে না, এরকম। আচ্ছা তাহলে আমরা অবশ্যই বুঝে গেলাম যে কোনটা স্বাধীন প্রকল্প, কোনটা পরস্পর বর্জনশীল প্রকল্প। আচ্ছা এবার আমি তোমাদের একটু দেখিয়ে দেবো যে প্রকল্পের প্রকারভেদ দেখালাম, যে প্রকল্প কত ধরনের হতে পারে। আচ্ছা কেন এই প্রকল্পটা, দেখো আমাদের কেন প্রকল্প কেন দরকার বা প্রকল্পের প্রয়োজনীয়তাগুলো কি কি হতে পারে। আমরা নতুন বিনিয়োগ করব, নতুন বিনিয়োগ, সম্পত্তি পুনঃস্থাপন, আর হবে সম্প্রসারণ। দেখো এখন আমরা দেখি যে এই তিনটা কি জিনিস। দেখো
আমরা কেন প্রকল্পে বিনিয়োগ করব বা প্রকল্পের প্রয়োজনীয়তা কি জিনিস, সেটা হলো প্রথমে আমি লিখে দিয়েছি নতুন বিনিয়োগ। আমরা কোনো একটা কাজ শুরু করতে যাব বা কাজ শুরু করব, ওই কাজ আমাদের টাকা দরকার। বা আমরা ধরো আমি ল্যান্ডের বিজনেস করি, এখন আমি কি নতুন ল্যান্ড কিনবো, সেজন্য আমার টাকা দরকার, এটা হলো নতুন প্রকল্প। আচ্ছা, এরকম হতে পারে যে আমি ধরো গার্মেন্টসের বিজনেস করি, এখন আমার বড় একটা মেশিনারি ওইটা পুরাতন হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে। তো এই অবসোলেট মেশিনারিগুলো চেঞ্জ করার জন্য যে আমার এখন মার্কেটে নতুন একদম মডার্ন মেশিন চলে আসছে অটোমেটিক, ওইটাতে আমার প্রোডাক্টিভিটি অনেক বেশি হবে, অনেক বেশি পরিমাণে উৎপাদন করা যাবে কম সময়ে কম কাঁচামাল দিয়ে। এখন আমি ইচ্ছে করলে কি আমার পুরাতন মেশিনটাকে রিপ্লেস করতে পারি, বাংলা যাকে বলে পুনঃস্থাপন, যে পুরাতন মেশিন বাদ আমি নতুন মেশিন নিয়ে আসলাম, তাহলে তখনও কিন্তু আমাদের বড় ধরনের বিনিয়োগের টাকা দরকার। আচ্ছা, তাহলে প্রথমটা ছিল আমাদের নতুন বিনিয়োগ, তারপর সম্পত্তি পুনঃস্থাপন, অ্যান্ড শেষে হলো সম্প্রসারণ। যে ধরো আমি যে ল্যান্ডের বিজনেস করি, ওই ল্যান্ড ঠিক আছে আশেপাশে কিছু জমিও আমি কিনবো, আমি একটু বড় করতে চাই, তাহলে সেটা হবে সম্প্রসারণ। এই ছিল আমাদের প্রকল্পের প্রয়োজনীয়তা। এবার আমরা দেখব যে আমরা কিভাবে সিদ্ধান্ত নিব, তার মানে বিভিন্ন ধরনের প্রকল্পের সিদ্ধান্ত। দেখো, আমি এখন তোমাদের যেই সিদ্ধান্ত, যেই চার্ট বা যেই লিস্টটা লিখিয়ে দেবো, এই লিস্টটা তোমরা সারা জীবন মনে রাখবে, কারণ এটা তোমাদের অনেক কাজে লাগবে, অনেক কাজে। দেখো, আমি লিখতে পারি যে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ বা বিভিন্ন পদ্ধতিতে প্রকল্প মূল্যায়ন লিখলেই ভালো হয়। দেখো, আচ্ছা, প্রকল্প মূল্যায়নগুলো দুই রকম আছে, একটা হলো সনাতন আর একটা হলো বাট্টাকৃত। সনাতন আর একটা হলো বাট্টাকৃত। আবারও বলি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো আমাদের অনেক পরে এগুলো কাজে লাগবে। তো সনাতন কোনগুলো? সনাতন হলো যে দেখো, সনাতন হলো আমাদের গড় মুনাফার হার। আচ্ছা, তারপর হলো আমাদের পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড সনাতন কি? গড় মুনাফার হার আর পে ব্যাক পিরিয়ড। আচ্ছা, আর বাট্টাকৃত হলো আমাদের, দেখো এই যে পে ব্যাক পিরিয়ড, এটাকে আমরা বাট্টাকৃত বলতে পারি। বাট্টাকৃত পে ব্যাক পিরিয়ড, যদিও এই যে বাট্টাকৃত পে ব্যাক পিরিয়ড এটা আমাদের অনেকগুলো বইতে দেওয়া নাই। আচ্ছা, নিট বর্তমান মূল্য। আচ্ছা, তারপরে আমাদের হলো আন্ত আয়ের হার পদ্ধতি। আমরা ইন্টারে আপাতত এগুলি করব, আর আমাদের এই পুরো চ্যাপ্টারটা, এই যে ক্যাপিটাল বাজেটিং এবং ইনভেস্টমেন্ট ডিসিশন বা মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত, এই পুরো চ্যাপ্টারের ডিজাইনটা হয়েছে এই চারটা টপিক নিয়ে বলতো: গড় মুনাফার হার, পেব্যাক পিরিয়ড, নিট বর্তমান মূল্য, আন্ত আয়ের হার পদ্ধতি। আমি তোমাদের দেখিয়ে দিব যে কীভাবে বাট্টাকৃত পেব্যাক পিরিয়ড বের করা হয়। তাহলে তোমরা এতটুকু মুখস্থ করবে যে আমাদের সনাতন 2টা আর বাট্টাকৃত 3টা, তোমরা একটু দেখে নাও। দেখো যে সনাতন কোনগুলো? 2টা, একটা হলো গড় মুনাফার হার, আর একটা হলো আমাদের পে ব্যাক পিরিয়ড। আচ্ছা, আর বাট্টাকৃত কোনটা? বাট্টাকৃত পে ব্যাক পিরিয়ড, নিট বর্তমান মূল্য, আন্ত আয়ের হার পদ্ধতি বা আন্ত আয়ের হার।
এখন আমি এক একটা করে সবগুলো একটু একদম শর্ট একটা ডেসক্রিপশন বলবো যে কোনটা কি জিনিস। দেখো, একটা আমি এক্সাম্পল বলি যে একটা কি বলে যে প্রকল্প থেকে আমি লিখলাম যে বছর 1, 2, 3, বছর আর হলো নগদ প্রবাহ, হ্যাঁ আমার এই এখন আমি বিনিয়োগ করলাম ধরো 10,000 টাকা, চলে গেল এই জন্য মাইনাস। 1 বছর পরে পেয়ে যাব আমি 4,000 টাকা, 2 বছর পর পাবো 5,000 টাকা। আচ্ছা, তৃতীয় বছর পাবো আমি 4,000 টাকা। আচ্ছা, এটা হলো আমার একটা প্রকল্পে বিনিয়োগের যে আমাদের ইয়েগুলো নগদ প্রবাহগুলো। এখন দেখো, বলে দেওয়া আছে যে প্রথম বছর আমি 10,000 টাকা বিনিয়োগ করলাম, 1 বছর পর পাবো 4,000 টাকা, 2 বছর পর পাবো 5,000 টাকা এবং 3 বছর পর পাবো আমি 4,000 টাকা। এখন গড় মুনাফার হার দেখো, এই যে আমি 10,000 টাকা বিনিয়োগ করলাম, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর আমি কিছু টাকা পাবো। এই টাকাগুলো বাদ দিলেও আমি গড়ে আমার মুনাফা কত, আমার যে মুনাফা হচ্ছে প্রতি বছর, এই মুনাফাগুলো এই 3 বছরের মধ্যে গড় করে দিলে আমার কত আসবে, আর সেটা শতকরায় প্রকাশ হলে কত আসবে, এটাই হলো আমাদের গড় মুনাফার হার। এটা হলো এই গড় মুনাফার হার হলো একেবারে ট্রেডিশনাল, একেবারে সনাতন এবং একেবারে কম ব্যবহার হয়, নর্মালি ব্যবহার হয় না বললেই হয়। তো এটা হলো আমাদের গড় মুনাফার হার। এবার দেখো পেব্যাক পিরিয়ড, আমি যেটা বললাম আমার নাম থেকে বুঝতে পারি। দেখো বলা আছে পে পরিশোধ করে, ব্যাক মানে রিটার্ন দেয়, মানে রিটার্ন পরিশোধ করে দেয় সময়। তাহলে আমি যে 10,000 টাকা বিনিয়োগ করলাম, একটু খেয়াল করো আমাদের এই প্রকল্পে, যেই প্রকল্পটা দেওয়া আছে এই প্রকল্পে আমি 10,000 টাকা বিনিয়োগ করলাম, প্রথম বছর চলে আসলো 4,000 টাকা, থাকে কত 6,000। দ্বিতীয় বছর চলে আসলো আমার 5,000 টাকা, থাকে কত আর 9,000 টাকা চলে আসছে, কিন্তু 10,000 টাকা বিনিয়োগ করছি, 9,000 টাকা চলে আসছে, আর থাকে 1,000। এই বছরে তৃতীয় বছর গিয়ে আমার 1,000 টাকা আসবে। তাহলে তৃতীয় বছর ধরো আমার 3 মাস, ধরো আমার 3 মাস লাগবে 1,000 টাকা আসতে, তাহলে 2 বছর 3 মাস হবে আমাদের পেব্যাক পিরিয়ড। আমি জাস্ট তোমাদের একটু ডেফিনিশন বা কাকে বলে বা কেমন হয় আমি একটু বেসিকটা বলে দিচ্ছি। এগুলো ডিটেলস আমরা যখন প্রতিটা টপিক ওয়াইজ আলোচনা করবো তখন তো অবশ্যই করবো আলোচনা। তাহলে দেখো পেব্যাক পিরিয়ডটি কত সময়ের মধ্যে আমার বিনিয়োগটা আমার কাছে পুনরায় পে ব্যাক, মানে পুনরায় রিটার্ন আসছে। আচ্ছা, এখন একটা সমস্যা দেখো, আমি আজকে 10,000 টাকা ইনভেস্ট করলাম, 1 বছর পর পাবো 4,000 টাকা, কিন্তু তোমার মনে কি কোনো কোশ্চেন জাগে না যে আজকের 10,000 টাকা 1 বছর, আজকের 10,000 টাকার সাথে আমি বিয়োগ করতেছি কত 1 বছর পরে 4,000 টাকা, যেটা মারাত্মক ধরনের ভুল। কারণ কি দেখো, 1 বছর পরের 4,000 টাকা আজকের 4,000 টাকার সমান না। কারণ আমরা জানি আমাদের একটা প্রত্যাশিত আয়ের হার থাকবে বা সুযোগ ব্যয় থাকবে। আমি সুযোগ ব্যয় লিখে দিলাম, সুযোগ ব্যয় ধরো 10%। যে 1 বছর পরের 4,000 টাকাকে আমি আজকে 10,000 টাকা থেকে কেন বিয়োগ করব? আজকে 10,000 টাকা থেকে যদি বিয়োগ করতে হয় তাহলে এই 4,000 টাকা 1 বছর পরে না, 1 বছর পরের 4,000 টাকা আজকে দিনের কত টাকা, ফর এক্সাম্পল 3,700 টাকা। তাহলে এই 10,000 টাকা থেকে বাদ দিতে হলে আমি দেখবো আজকের দিনে কনভার্ট করে যত টাকা হয় ওই টাকাটা বাদ দিব। তো পেব্যাক পিরিয়ড আর বাট্টাকৃত পেব্যাক পিরিয়ড প্রায় সেম, শুধু ডিফারেন্সটা কি, এখানে আমার যেই টাকাগুলো থাকবে এগুলোকে বাট্টা করে নিতে হবে, মানে আজকের দিনে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, নিট বর্তমান মূল্য, আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় নিট বর্তমান মূল্য। আমাদের যেই ফিনান্সে যেই
ক্যাপিটাল বাজেটিংগুলো বা রিয়েল লাইফে যেগুলো আছে সবগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় আমাদের নিট বর্তমান মূল্য। কীভাবে হয় এটা দেখো, আমি আজকে 10,000 টাকা বিনিয়োগ করলাম, তো দেখবো আমি যে এই 10,000 টাকা, এই যে 4,000 টাকা, এটা ধরো আজকের দিনে আসলে কত হয়ে যাবে, ধরো 3,700। আচ্ছা, এই যে 2 বছর পরের 5,000 টাকা, এটা আজকের দিনে আসলে হয়ে যাবে ধরো 4,500 টাকা। আচ্ছা, 3 বছর পরে যে 4,000 টাকা, এটা আজকের দিনে যদি আমি কনভার্ট করি হয়ে যাবে ধরো 3,400 টাকা। তাহলে দেখো, আমি বিনিয়োগ করলাম আজকে 10,000 টাকা, কিন্তু 1 বছর 2 বছর, প্রথম বছর পরে যে 4,000 টাকা পাবো ওইটা আজকের দাম কত, দ্বিতীয় বছর পরে যে 5,000 টাকা পাবো ওইটা আজকের দিনে কত, তৃতীয় বছর পর যে 4,000 টাকা পাবো সেটা আজকের দিনে কত। এখন আজকের দিনে বিনিয়োগ করলাম এগুলো, আজকের দিনে আসলো এগুলো, তাহলে এটা হলো আমার আজকের দিনে খরচ, এটা হলো আমাদের ব্যয়। তো খরচ থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যদি দেখি যে না আমাদের রেজাল্ট পজিটিভ, তার মানে আমাদের কি বলে যে আয়গুলো বেশি, এগুলো দেখো এটা বাদ দিব আর এগুলো যোগ করে দিব, তাহলে হয়, কারণ এটা তো আয়, এটা ব্যয়। আমি যদি দেখি যে না আমার আয়ের পরিমাণ বেশি, তাহলে আমরা বিনিয়োগ করব, কারণ আমার নিট বর্তমান মূল্য ভালো, পজিটিভ। আর যদি দেখি যে না আমার ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ কম, তাহলে আমি বিনিয়োগ করব না। আচ্ছা, এই ছিল আমাদের নিট বর্তমান মূল্য। এবার দেখো আন্ত আয়ের হার পদ্ধতি। আন্ত আয়ের হার কি, দেখো আমি যেই টাকা ইনভেস্ট করব সেটা হলো আমার 10% হারে আমাকে সুদ দিতে হবে। এখন আমি এইখান থেকে ক্যালকুলেশন করে দেখব আমি যে টাকাগুলো পাচ্ছি ওগুলো আমার ইনকাম হইতেছে কত হারে, বা আমার ইনকাম হচ্ছে কত পার্সেন্টেজে, যে আমার ব্যয় কত 10%। এখন আমি তখনই এখানে বিনিয়োগ করব যখন আমার আন্ত আয়ের হার, তার মানে আমার ইনকাম যখন হবে 10%-এর বেশি। এটাই হলো আমাদের আন্ত আয়ের হার। তাহলে আজকে এই পর্যন্তই, এরপরে ভিডিও থেকে আমরা ম্যাথগুলো শুরু করবো, অবশ্যই তোমরা দেখবে। আল্লাহ হাফেজ।